আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছি। আমরা সি প্রোগ্রামিং শিখতেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে লুপ যে আছে সি প্রোগ্রামিং এর, তো লুপের জাস্ট ফর লুপ আর হোয়াইল লুপটা দেখার চেষ্টা করব। আর ডু হোয়াইলটা আমরা সামনের ক্লাসে দেখব। তো লুপ হচ্ছে কি আছে? ফর লুপ, তারপর হোয়াইল লুপ, তারপর আছে ডু হোয়াইল লুপ। লুপের কাজ প্রত্যেকটার প্রায় মানে কাজ একই, বাট হচ্ছে এদের যে সিনট্যাক্স এইগুলা জাস্ট আলাদা। তবে একটা একটা জিনিস দিয়েই অনেক কাজই করা যায়। লুপ মূলত কাজ করে হচ্ছে ইটারেটিভ এর জন্য, বুঝছো? ইটারেশন। অর্থাৎ যদি আমার এমন কোনো কিছু কোড করা লাগে যেগুলোতে ইটারেশন প্রয়োজন, মানে বেশিরভাগই লুপ ইউজ না করে কোনো কোড লেখা যায়, মানে বড়, বড় প্রোগ্রাম এরকম নেই। লুপ তোমার জানা লাগবেই। তো লুপের কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট সি প্রোগ্রামিং এর জন্য। কারণ লুপ ছাড়া তুমি মানে কোনো বড়, বড় কোডই করতে পারবে না। কারণ লুপ প্রত্যেকটা জায়গায় আছে। লুপ ইউজ করাই লাগবে। তো কারণ ইটারেশন সব জায়গায় দরকার হয়। ইটারেশন মানে কি? যে পুনরাবৃত্তি, বুঝছো? যে একটা প্যাটার্ন থাকবে, ওই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করবে লুপ, আর কিছুই না। তো যদি একটা প্যাটার্ন ফলো করতে হয় তাহলে তো আমার লুপ লাগবে নাকি? যেমন একটা উদাহরণ দিই সিম্পল, এই যে একটা, এই যে নিচে এই প্যাটার্নটা দেখো। এই যে একটা প্যাটার্ন দিচ্ছি যে ১ম এ ১ টা তারা, তারপর ২ টা তারা, তারপর ৩ টা তারা, তারপরে মনে করো ৪ টা তারা। এই যে দেখো, তাহলে এইরকম যদি একটা আমার সিনারিও দিয়ে দেয় যে এইটার একটা কোড লেখো। তো সেই ক্ষেত্রে তো আমার একটা লুপ লাগবে, যেটা এরকম ৪ বার চলবে। কয়বার? এরকম ৪ বার চলবে, এবং প্রতিবার যখন চলবে তখন দেখো, একবার চললে একটা তারা প্রিন্ট করবে, ২ বার চললে ২ টা তারা প্রিন্ট করবে, ৩ বার চললে ৩ টা তারা, ৪ বার ৪ টা তারা। এই যে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করার জন্য আমার লুপ লাগবে। আরো লুপের অনেক কাজ আছে। তো যখন আমরা ডিরেক্ট কোড দেখবো তখন বুঝতেই পারবো। তো যদি ১ম এ আমরা হোয়াইল লুপের সিনট্যাক্সটা দেখি, হোয়াইল, ঠিক আছে? তো হোয়াইল এর সিনট্যাক্স হচ্ছে, হোয়াইল এর মধ্যে এরকম কন্ডিশন দেওয়া লাগবে একটা। ওই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপের মধ্যে যে স্টেটমেন্ট গুলো আছে, মনে করো স্টেটমেন্ট 1, তারপরে স্টেটমেন্ট 2, অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই অনেকগুলো স্টেটমেন্ট এইগুলা জাস্ট এক্সিকিউট হবে, বুঝছো? আর যদি ট্রু না হয় তাহলে আর এক্সিকিউট হবে না। তার মানে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। এই কন্ডিশন যদি ট্রু হয়, এই কন্ডিশন কি হওয়া লাগবে? ট্রু হওয়া লাগবে। যদি ট্রু হয় তাহলে এর মধ্যকার যত স্টেটমেন্ট আছে সেইগুলা এক্সিকিউট হবে। এখন মনে করো সিম্পল একটা উদাহরণ দিই, যে আমি এইরকম একটা কোড লিখতে চাচ্ছি যে একটা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, এবং অগণিত এরকম তারা জাস্ট প্রিন্ট হবে, হ্যাঁ? তো এটার করার জন্য জাস্ট আমরা একটা কাজ করতে পারি, যে ১ম এ কয়টা তারা প্রিন্ট করতে চাচ্ছি সেটা ইউজারের কাছ থেকে নিতে পারি। যেমন এখানে আমি ৫টা তারা প্রিন্ট করছি পরপর। তো আমি n এর মান ৫, ইউজার যা দেবে সেই কয়টা তারা আরকি। বুঝতে পারছো? তো মনে করো ১ম এ আমি জাস্ট মেইন ফাংশনটা লিখতেছি, ইন্ট মেইন। ওকে। তাহলে ১ম এ আমি ইউজারের কাছে চাইবো যে সে কয়টা তারা দিবে। তো printf how many তারাস। আচ্ছা, হ্যাঁ? how many তারাস। এবার আমার স্ক্যান করা লাগবে। তো স্ক্যান যেহেতু করতে হবে, একটা ইউজার ইনপুট নিতে হবে, তাহলে একটা ভেরিয়েবল নিয়ে নিই, যে ইন্ট n নিলাম। n এর মধ্যে আমরা ইউজারের কাছ থেকে জানি যে সে কয়টা তারা প্রিন্ট করতে চায়। তো scanf %d, কমা and n, এই যে n ভেরিয়েবলের n এর যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আমি ওই ইনপুটটা নিয়ে রাখলাম যে সে কয়টা তারা প্রিন্ট করতে চায়। এবার দেখো তো যে ইটারেশনটা কি? ইটারেশনটা এইরকম, যে একটা কন্ডিশন দিব,
ওই কন্ডিশনটা ফিল আপ না হওয়া পর্যন্ত ওই লুপ চলতেই থাকবে। এবার দেখো প্রত্যেকটা লুপ যখন চলবে, ১ম লুপে এই যে একটা তারা প্রিন্ট হবে। তারপর একটা নিউ লাইন ক্রিয়েট হবে। তার মানে প্রিন্টে ব্যাকস্ল্যাশ এন লাগবে। তারপর নিউ লাইন ক্রিয়েট হয়ে আবার একটা তারা প্রিন্ট, আবার একটা তারা প্রিন্ট। তার মানে টোটাল আমার মনে করো n এর মান কেউ ৫ দিল। কত দিল? ৫। তাহলে ব্যাপারটা এইরকম যে n এর মান যদি ৫ থাকে তাহলে আমি n যদি এই আরেকটা ভেরিয়েবল নেই। সাপোজ হচ্ছে মনে করো কাউন্ট, হ্যাঁ? কাউন্ট নিলাম। এবার কাউন্টের মান ১ দিয়ে শুরু করলাম। কত দিয়ে? ১ দিয়ে। এখন কাউন্টের মান যদি ১ দিয়ে শুরু করি তাহলে এবার দেখো কত পর্যন্ত চলবে? ৫ পর্যন্ত। অর্থাৎ ১ একবার যখন চলবে তখন একটা কাউন্টের মান যখন ১ তখন একটা তারা প্রিন্ট হবে। কাউন্টের মান এবারে ২ করে দেব। তাহলে যখন ২ তখন আরেকটা তারা প্রিন্ট হবে। এরকম ২, ৩, ৪, ৫। এবার যখন এই কাউন্ট ইকুয়াল n হয়ে যাবে তখন একটা প্রিন্ট হয়ে আর বের হয়ে যাবে লুপ থেকে। তার মানে আমি এইরকম একটা কন্ডিশন দিতে পারি না? while এর মধ্যে যে কাউন্ট যতক্ষণ লেস দেন অর ইকুয়াল n আছে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। তাহলে কাউন্টের মান আমি ইনিশিয়ালাইজ করব ১ দিয়ে। তাহলে n মানে যত ইউজার যে কয়টা তারা প্রিন্ট করতে চাচ্ছে n সংখ্যক তারা। ততক্ষণ পর্যন্ত ওই লুপটা চলবে। তাহলে আমি আরো একটা ভেরিয়েবল নিই যে ইন্ট কাউন্ট। কাউন্টের মান কত রাখবো বলো তো ভাইয়া? কাউন্টের মান আমি রাখবো হচ্ছে 1। আচ্ছা। এবার দেখো while এখন এর মধ্যে কন্ডিশন দিতে হবে কতক্ষণ এই লুপটা চলা রাখবে? এই হচ্ছে ইউজার n সংখ্যক পর্যন্ত n সংখ্যক তারা প্রিন্টের জন্য তাহলে কাউন্ট লেস দেন অর ইকুয়াল n। এই যে আমার কন্ডিশন। এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ এই লুপ চলতে থাকবে। আচ্ছা। লুপের মধ্যে কি হবে? জাস্ট প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? মাল্টিপল যে সাইনটা আছে না সেটা। এটা প্রিন্ট হবে। এবার কথা হচ্ছে যে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর আমি একটা যখন প্রিন্ট হয়ে গেছে আমার আর পরবর্তীতে একটা নিউ লাইন দিতে হবে, নাহলে তো পরবর্তী লাইনে আমি যেতে পারবো না। নাইলে কি হবে জানো? যদি নিউ লাইন না দিই এইভাবে প্রিন্ট হয়ে যাবে। আমি তো এইভাবে চাইনি। আমি তো এইভাবে চাইনি। তাও মাঝখানে স্পেসও থাকবে না। কারণ হচ্ছে আমি যেহেতু আ মানে স্টারের পরে কোনো হচ্ছে স্পেস দিইনি। এটা হচ্ছে মূলত মাল্টিপ্লাই সাইন, হ্যাঁ? আমাদের ল্যাপটপে যে মাল্টিপ্লিকেশন এর যে সাইনটা সেটা দিলেই আমরা এটা পেয়ে যাবো। সমস্যা নেই। তো মানে যদি স্পেস না দিই তার মানে এরকম গায়ে থাকবে। যতক্ষণ n সংখ্যক এরকম চলতেই থাকবে। আর যদি একটা স্পেস দিই তাহলে এই যে এরকম n সংখ্যক এরকম তারা প্রিন্ট হবে। এই তোমরা চাইলে এটাও করতে পারো, সমস্যা নেই। তো আমি যেহেতু এইভাবে দেখাচ্ছি তাহলে আমার একটা করে নিউ লাইন লাগবে প্রতিবার ইটারেশন এ। প্রত্যেকবার এটাকে বলা হয় ইটারেশন, যে এটা ফার্স্ট ইটারেশন। তাহলে ১ম ইটারেশন হওয়ার সময় এই যে একটা তারা প্রিন্ট হয়েছে। তারপরে আমি দিলাম যে প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ n। আচ্ছা, তুমি এই ব্যাকস্ল্যাশ n টা এর সাথেও দিয়ে দিতে পারো। বুঝছো? এই স্টারের সাথে ব্যাকস্ল্যাশ n দিতে পারো, কোনো সমস্যা নেই। বোঝার জন্য আমি নিচে দিলাম। তো আচ্ছা, তাহলে ১ম ইটারেশনে কি হইলো? যে তোমার একটা তারা প্রিন্ট হইলো এবং একটা নিউ লাইনে অর্থাৎ এখান পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে। এবার দেখো আমি যদি এটা ক্লোজ করে দিই, এই লুপটা ক্লোজ করলাম, তাহলে কি এই লুপটা হচ্ছে কোন সময় শেষ হবে বলো তো? শেষ হবে না। কারণ কি? কারণ কাউন্টের মান আমি চেঞ্জ করিনি। কাউন্টের মান আমি 1 রাখছি। আর n এর মান তো ইউজার যা দিবে। ধরলাম আমি ৫ দিয়েছি ইউজার। তাহলে 1 লেস দেন ইকুয়াল ৫। এই সারা জীবন এটা সত্য। অর্থাৎ তুমি যে প্রোগ্রামটা রান করার সাথে এটা ইনফাইনাইট হয়ে যাবে। অর্থাৎ অসীম সময়ের জন্য চলতেই থাকবে। প্রোগ্রাম শেষ হবে না। কেন? কারণ এই যে 1 লেস দেন অর ইকুয়াল ৫ এ যে সারা জীবন সত্য, এটা কখনো ভুল হয়? ভুল হয় না। তার মানে তোমার অবশ্যই কাউন্টের ভ্যালু বাড়াইতে হবে। তাহলে তুমি বাড়ায়ে কত করতে হবে? এক করে বাড়াও। কারণ আমি বলেছি যে কয়বার চালাতে চাচ্ছি তার মানে কাউন্ট প্লাস। এটা দেওয়া মানে কিন্তু এক ভাষা বেড়ে যাওয়া। গত ক্লাসে আমরা দেখছি। তাহলে দেখো ১ম এ কাউন্টের ভ্যালু 1 ছিল। ১ম এ সত্য এই যে 1 লেস দেন ইকুয়াল মনে করো n এর মানে n এই যে ইউজার দিয়েছে n equals to 5 ধরে নিলাম। তাহলে 1 লেস দেন ইকুয়াল 5, হ্যাঁ?
সত্য, তাহলে প্রিন্ট হবে একটা স্টার। পরের লাইনে গেল সাথে কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট প্লাস প্লাস মানে কাউন্ট 1 ছিল, দেখো একটা প্লাস প্লাস করলে কি হয়ে গেল, কাউন্টের মান 2 হয়ে গেল। পরবর্তীতে আবার কন্ডিশন চেক হবে যে 2 লেস দেন ইকুয়াল 5, যদি কন্ডিশন ট্রু, হ্যাঁ সত্য, এটা কি সত্য, লেস দেন অর ইকুয়াল। এখন কথা হচ্ছে যে এই যে লেস দেন অর ইকুয়াল, এটা কি একবারে দেওয়া যায়? এটা একবারে কি ইউজ করা যায়? না, ইউজ করা যায় না। কেন? কারণ আমাদেরকে এটাকে এইভাবে লিখতে হবে যে কাউন্ট লেস দেন n or count equal n। দেখো এই যে কাউন্ট লেস দেন ইকুয়াল, এটা আসলে কি মিনিং করে? এটা মিনিং করে যে কাউন্টের মান হচ্ছে ছোট হতে হবে এবং তোমার n এর থেকে ছোট হইতে হবে অথবা সমান হইতে হবে। তো এটার মিনিংই কিন্তু এইটা, দেখো কাউন্ট লেস দেন n অর্থাৎ n এর থেকে ছোট এবং n এর সমান, n এর থেকে ছোট এবং কি সমান। তো এটার জায়গায় যদি আমরা এটা লিখি যে কাউন্ট লেস দেন n or count equal n, সেই ক্ষেত্রে এটা কিন্তু একই বোঝায় যে কাউন্টের মান যতক্ষণ n এর থেকে ছোট থাকবে এবং n এর সমান হবে, অর মানে কি, অর মানে যে কোনো একটা ট্রু হলেই চলে, তাই না? অর মানে কি, যে কোনো একটা ট্রু হইলেই চলবে। তো যে কোনো একটা ট্রু হওয়া বলতে হয় এটা ট্রু হবে না এটা ট্রু হবে, তার মানে এটা লেখা যা, আবার আমি যেটা প্রথমে দেখাইলাম এই যে কাউন্ট লেস দেন অর ইকুয়াল n, এটা লেখাও তাই, একই জিনিস, বুঝছো? একই জিনিস, তুমি যেটা খুশি সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো তাহলে আমরা কাউন্ট লেস দেন অর ইকুয়াল n এটা দিতেও পারি, আবার এটা দিতেও পারি, কারণ আমরা অর এর ক্ষেত্রে শিখছি যে 1 0 ক্ষেত্রে 1 হয় ট্রু হয়, আবার 0 1 এর ক্ষেত্রেও ট্রু হয়, আবার 1 1 এর ক্ষেত্রেও ট্রু হয়। তার মানে যে কোনো একটা ট্রু হইলে হচ্ছে। আমি কেন এখানে এন্ড ইউজ করতে পারলাম না? দেখো যদি আমি এই এন্ড দিতাম তাহলে কিন্তু দুইটাই ট্রু হতে হতো। তার মানে দুইটা কখন হচ্ছে ট্রু হতে হওয়া মানে যে দেখো কাউন্ট লেস দেন n, তার মানে n এর মান থেকে কাউন্ট ছোট ঠিক আছে, বাট কখনো সমান এরকম হতে পারে, তখন কিন্তু লুপই চলবে না। এই জন্য আমি অর দিছি। অর দিলে কি হচ্ছে যে যখন এই কন্ডিশনটা ফিল আপ করবে তখন চলবে, আবার যখন ইকুয়াল এন হয়ে যাবে অর্থাৎ সমান হয়ে যাবে তখনও এটা চলবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ তুমি এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে ছিলাম যে 2 লেস দেন অর ইকুয়াল 5, হ্যাঁ কথা সত্য, তাহলে আবার একটা স্টার প্রিন্ট হবে। আচ্ছা স্টার প্রিন্ট হয়েছে, প্রিন্ট হওয়ার পর দেখো প্রিন্টে ব্যাকস্ল্যাশ এন অর্থাৎ নিউ লাইন গেছি, আচ্ছা নিউ লাইনে গেলাম, কাউন্ট প্লাস প্লাস, কাউন্টের মান কত হয়েছে 3, আবার চেক হবে, দেখো এবার 3 লেস দেন এন অর্থাৎ 3 লেস দেন ইকুয়াল কত 5, অর্থাৎ আমি এটা যে লিখছি এটা কিন্তু সে প্রথম কন্ডিশন অনুযায়ী লিখতেছি, বুঝছো? প্রথম কন্ডিশন অনুযায়ী। আর পরবর্তী যে এই কন্ডিশন অনুযায়ী কি হচ্ছে মূলত এই যে 1 লেস দেন 5 এটা সত্য হচ্ছে, 2 লেস দেন 5 এটা সত্য হচ্ছে, 3 লেস দেন 5 এটা সত্য হচ্ছে। এগুলো সব সত্য হচ্ছে কিন্তু। আর কাউন্ট ইকুয়াল n কখন সত্য হবে? জাস্ট দেখো 4 লেস দেন 5, এবার যখন 5 পাবা তখন 5 ইকুয়াল 5, তখন কিন্তু আর উপরেরটা সত্য হবে না। বাট আমি এখানে এমন ভাবে কন্ডিশনটা দিয়েছি যে কোনো একটা সত্য হলেই হয়েছে, তোমার কোড এমনি চলবে। তার মানে যেকোনো একটা প্রসেসে করলেই হবে, কোনো সমস্যা নেই। 4 লেস দেন ইকুয়াল 5, আবার 5 লেস দেন অর লেস দেন তো হয় না, 5 ইকুয়াল 5 এই। আর যদি আমি লেস দেন ইকুয়ালি যদি আমি ওই আগের কোড অনুযায়ী ইউজ করতাম তাহলে এখানে দেখো লেস দেন ইকুয়াল অর্থাৎ ছোট হইলেও সমস্যা নেই, সমান হইলেও সমস্যা নেই। তার মানে দুই ভাবেই তুমি করতে পারো। আর এই রকমে এরকম 5 টা তারা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে আমরা হোয়াইল লুপটা ইউজ করতে পারি। আর মাঝখানে আমরা হোয়াইলে স্টেটমেন্টে উপরে একটা কন্ডিশন দিব, ওই কন্ডিশন যদি স্যাটিসফাই হয় বারবার আমার ভিতরে স্টেটমেন্ট গুলা এক্সিকিউট হবে। তবে এমন ভাবে কন্ডিশনটা দিতে হবে যাতে আমার এক সময়
লুপটা শেষ হয়। নাহলে লুপ শেষ না হইলে তো বিপদ। ইনফাইনাইট লুপ হয়ে যাবে, তুমি প্রোগ্রাম তোমার ক্রাশ করবে। আচ্ছা, আরো যদি আমরা একটা আরো দেখি উদাহরণ, যে মনে করো আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি 1, তারপর 3, 5, 7, 9। আচ্ছা, এইটা প্রিন্ট করতে চাচ্ছি। এখন এটার ক্ষেত্রে দেখো একটা প্যাটার্ন আছে। 1 এর পরে একটা তীর। আচ্ছা, বলে রাখি যে এরকম তো আসলে কোনো চিহ্ন নেই হচ্ছে আমরা কিবোর্ডে। তো এটার জন্য আরকি জাস্ট মাইনাস আর এই গ্রেটার দেন সাইনটা দিলে আমরা এই চিহ্নটা পাবো, সমস্যা নেই। ওইটাই হচ্ছে আমাদের কিবোর্ডে এটার মতো কাজ করবে, হ্যাঁ? তো এবার দেখো যে ১, ৩, ৫, ৭ এই পর্যন্ত একটা প্যাটার্ন আছে, বাট ৯ এর পরে কিন্তু আর অ্যারো নেই। ৯ এর পরে কি? অ্যারো নেই। জাস্ট ফুল স্টপ। তাহলে আমি এই ৪ টাকে যদি এক প্যাটার্নে ফেলে দিই, আর লাস্ট যে নাম্বারটা সেটা যদি ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করি তাহলেই কিন্তু হয়ে যায়। বুঝতে পারছো? যে এই ৪ টাকে, অর্থাৎ যদি আমি n সংখ্যক থাকে নাম্বার, তাহলে n-1, n-1 টাকে একটা প্যাটার্নে ফেলতে পারি। আর জাস্ট লাস্ট যে নাম্বারটা ওইটাকে আমরা আলাদাভাবে প্রিন্ট করতে পারি। কারণ কি? কারণ ৯ এর পরে তো আর অ্যারো নেই। তাহলে তুমি যদি n সংখ্যকটাকে তোমার প্যাটার্নে ফেলতে চাও তাহলে ৯ এর পরে একটা অ্যারো থাকা উচিত ছিল। তাহলে কিন্তু একসাথে সব কয়টা তুমি একই প্যাটার্নে ফলো করতে পারতা। তাহলে আমি কি করব? যে ৯ এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার লুপটা যাতে চলে সেটা কাজ করব, এবং ওই পর্যন্ত আমি এই একই রকম যে টাইপ আছে এইগুলার কাজ হবে। এই যে ১ থেকে ৭ পর্যন্ত, সাপোজ ৯ পর্যন্ত চাইছি আমি। n এর মান 9। তাহলে আমি 9 এর আগ পর্যন্ত যাবো। অর্থাৎ n লেস দেন, সরি মানে যেটা তোমার n তো না, n এর মানে তো 9, মনে করো i। তো i লেস দেন n পর্যন্ত আমি যাবো। কারণ ৯ পর্যন্ত গেলে তো আমার ওই প্যাটার্নটা ফলো করছে না। লেস দেন n অর্থাৎ ৭ পর্যন্ত আমি একই রকম প্যাটার্ন ফলো করব। বাট ৯ এর জন্য জাস্ট পরবর্তীতে আমি একটা প্রিন্ট করে দিলে হয়ে যাবে। ৯ টাকে বা n টাকে। তাহলে এর জন্য আমরা কোডটা কিভাবে লিখতে পারি দেখো। যে প্রথমে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেই যে সে কয়টা এরকম সংখ্যা প্রিন্ট করতে চায়। int main। আচ্ছা, তাহলে int n, স্ক্যান করি ডিরেক্ট, কিছু না লিখি, scanf %d, কমা and n। ওকে। আচ্ছা, ইউজারের কাছ থেকে n নিলাম। এখন দেখো আমার যেহেতু ইটারেশন দরকার, তার মানে আমি যদি একটা int i এর ইটারেশনের মনে করো i এমনি ধরলাম, i equals to 1, এই যে 1 থেকে শুরু হবে। এবার দেখো তো আমি কি কন্ডিশন লিখতে পারি? while কতক্ষণ পর্যন্ত আমার ইটারেট হবে? n এর পূর্ব মুহূর্ত পর্যন্ত, বাট n না। তার মানে while i less than n, এই যে এটা আমরা করতে পারি যে যতক্ষণ i এর মান n এর কম আছে ততক্ষণ পর্যন্ত একই ধারাবাহিকতায় একটা প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করব? দেখো প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, সাথে এই যে এটাও দিয়ে দিলাম দেখো, কমা। আচ্ছা, পার্সেন্টেজ ডি, তার মানে আই এর ভ্যালুটা প্রিন্ট করো দেখি। আই এর ভ্যালু কি? প্রথমে 1, তার মানে এখানে প্রথমে এই যে দেখো কি প্রিন্ট হবে? এই যে 1 প্রিন্ট হয়ে একটা এর, এই। আচ্ছা, আমার কিন্তু আর ব্যাকস্ল্যাশ এন এবার লাগবে না। এবার কি ব্যাকস্ল্যাশ এন লাগবে বলো তো? লাগবে না, কারণ আমার নিউ লাইনে যাচ্ছে না, একই লাইনে। এই যে 1, 3, তারপরে 5, 7, 9 এইরকম। তার মানে এটা প্রিন্ট হওয়ার পর আমার কাজ হচ্ছে কি, যে i এর ভ্যালুটা বাড়ায় দেওয়া। এখন i এর ভ্যালু কি 1 বাড়াইলে হবে? i এর মানে 1 আছে। 1 বাড়াইলে i এর মান তো 2 হয়ে যায়। তার মানে আমার 1 এর পরে লাগবে 3। তার মানে কত বাড়াইতে হবে? 2 বাড়াইতে হবে। তার মানে i প্লাস ইকুয়াল টু। এটা মানে কি? দেখো, এটা মানে হচ্ছে i ইকুয়ালস টু i প্লাস 2। তার মানে 1, 1 আর যোগ 2 কত হয়? 3। তার মানে 3 হবে। পরবর্তী কেসে কত হবে? 3 হবে। তখন 3। আচ্ছা, আমরা শেষ করতে পারি এই জায়গায় লুপটা। তাহলে 3 দেখো তো, 3 n এর থেকে ছোট না? n এর মান ধরো একজন দিয়েছে 9। কি দিয়েছে? 9। তো 1 হইল। তাহলে পরবর্তীতে 3 হবে। 3 এর ক্ষেত্রে সত্য। তার মানে 3 ও প্রিন্ট হবে। এই যে 3 প্রিন্ট হইল। তারপর 5, 7, 7 দেখো i এর মান যখন 7 তখনও কাজ হবে। তাহলে এই যে 1 প্রিন্ট হইল, 3 প্রিন্ট হইলো, 5 প্রিন্ট হইলো, 7 প্রিন্ট হইলো। আচ্ছা, 7 প্রিন্ট হওয়ার পর এখানে এই দেখো i এর মান 7, যখন i যখন 7
তখন কিন্তু প্রিন্ট হয়েছে এটা। এবার 7 প্লাস ইকুয়াল টু কত হয় 9, আই এর মান কত 9, আর এন এর মানও ধরেছি 9, তাহলে আই লেস দেন এন, তার মানে কি 9 লেস দেন এন? না, এটা ফলস। যখনই ফলস হবে হোয়াইল ওই লুপ থেকে বের হয়ে যাবে, ওই লুপ থেকে বের হয়ে যাবে, তখন বাইরে চলে আসবে লুপের। আচ্ছা, লুপের বাইরে আমার তাহলে দেখো 1 থেকে 7 পর্যন্ত হয়ে গেছে, জাস্ট আমার 9 প্রিন্ট করলে হয়ে যাচ্ছে। আমি প্রিন্ট এফ কি করব, প্রিন্ট এফ ওই যে পার্সেন্টেজ ডি সাথে একটা এই যে ফুল স্টপ, কারণ এই যে 9 এর পরে আমি একটা ফুল স্টপ দিছি, এই যে এটা দেওয়ার পর কমা কোথার কার মধ্যে আছে 9টা, আই এর মধ্যেও আছে বা এন এর মধ্যে, যে কোনো একটা প্রিন্ট করলে তোমার হবে, কোনো সমস্যা নেই। এই যে প্রিন্ট এফ, আমি লুপের বাইরে এসে জাস্ট হচ্ছে 9টা প্রিন্ট করে দিলাম, আমি মেইনের ব্র্যাকেট ক্লোজ করলাম, শেষ। এই তো সহজ, অনেক সহজ। আচ্ছা, তাহলে আমরা হোয়াইল লুপের কাজটা বুঝলাম, যে হোয়াইল লুপের ক্ষেত্রে জাস্ট কন্ডিশনটা আমার ব্র্যাকেটের মধ্যে দিয়ে ইটারেটিভ যেটা সেটা হচ্ছে লুপের স্টেটমেন্টের মধ্যে দিতে হবে, যে ইটারেশন কত করে বাড়বে, 1 করে নাকি 2 করে নাকি 3 করে, যা খুশি তোমার ইচ্ছা, বাট এমন ভাবে ইটারেশনটা বাড়াইতে হবে আর কন্ডিশন এমন ভাবে সেট আপ করতে হবে যেন হোয়াইল লুপ এক সময় না এক সময় শেষ হয়ে যায়, মানে হোয়াইল লুপ থেকে বের হয়, নাইলে আমার ইনফাইনাইট লুপ হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা ফর লুপ দেখি, ফর লুপ, আচ্ছা, ফর লুপের ক্ষেত্রে যেটা হবে যে এটার সিনট্যাক্সটা এইরকম, যে ফর প্রথমে এখানে দিব ইনিশিয়ালাইজ, এটাকে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ লুপ যে ইটারেট হবে, তো ইটারেটিং এর যে প্রথম ভ্যালুটা সে ইনিশিয়ালাইজ করতে হবে, হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন, এই জায়গায় হবে কন্ডিশন, এখানে হবে কন্ডিশন, আর এখানে হবে ইনক্রিমেন্ট, এখানে কি হবে ইনক্রিমেন্ট, এই সহজ একটা সিনট্যাক্স। আর মাঝখানে তুমি যত পারো স্টেটমেন্ট দাও, কোনো সমস্যা নেই। স্টেটমেন্ট মনে করো 1, স্টেটমেন্ট 2, এই তো। এবার যদি দেখো যে ইনিশিয়ালাইজেশন বলতে বোঝাচ্ছি যে ইনিশিয়ালাইজ ভ্যালুটা কি সেটা, আর কন্ডিশন তো উপরে যেমন হোয়াইল এর কন্ডিশন দেখলে এখানেও সেই সেম কন্ডিশন, আর উপরে হোয়াইল লুপের ক্ষেত্রে যে তুমি স্টেটমেন্টের মাঝে তুমি ইনক্রিমেন্ট করতেছো, বাট এখানে এই যে লুপের এখানে ইনক্রিমেন্ট কত করে হবে সেটা এখানে দেখাই দিতে হবে, বুঝছো? তাহলে যদি আমরা ডিরেক্ট একটা কোড দেখি, যে মনে করো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল আমি বের করতে চাই, যে 1 যোগ 2 যোগ 3 যোগ, আচ্ছা 5 পর্যন্তই নিই, 5, হ্যাঁ, এটা সমান সমান আসলে কত হয়, 1 থেকে 5 পর্যন্ত, 3 আর 2 5, 6 আর 5 11 আর 4 15, তো আমি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে চাচ্ছি। তাহলে কোডটা কেমন হবে, 5 বলতে এখানে n, অর্থাৎ ইউজার যত দিবে তত, বুঝছো? তাহলে প্রথমে ইন্ট মেইন, ওকে। এবার দেখো যে প্রথমে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তাহলে ইন্টিজার n, তাহলে স্ক্যান করো, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা এন্ড এন, আচ্ছা এন এর মধ্যে ইউজার দিয়েছে। এবার এন তো ভাইয়া অনেক বড় হতে পারে, 1 কোটি দিল, তখন কি সামটা যদি 8, মানে আমরা যে জানি যে ইন্টিজার কতটুকু কত বাইট নিতে পারে, এখন ওই বাইটটা যদি ছাড়াই যায় সেই ক্ষেত্রে সমস্যা, 4 বাইট যদি ছাড়াই যায় আমার মেমোরিতে জায়গা দিতে পারলো না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে অনেকগুলো সংখ্যার যোগফলের জন্য আমরা লং লং ইউজ করতে পারি। আমরা গতদিন বলছিলাম যে লং লং এর কথা, অর্থাৎ সামটা আমরা লং লং সাম নিতে পারি, অর্থাৎ এক কথায় এন এর মান যখন হিউজ হবে তখন অনেকগুলা যোগফল যোগ করার পর সমষ্টিটা কিন্তু এন এর থেকে অনেক বড় হয়ে যাবে, তাই না? এন এর মান যা সমষ্টি তোর থেকে অনেক বেশি হবে, তো ওই বেশি সংখ্যাটা যদি আমাদের ইন্টিজারে যে মেমোরি অ্যাড্রেস বা মেমোরি যে জায়গা ওই জায়গা থেকে বেশি লাগে, সেই ক্ষেত্রে তো সমস্যা। এই জন্য যদি 4 বাইট হয় আমরা লং লং নিলে 8 বাইট করে রাখলাম লং লং সামের মাধ্যমে, যে আর কোনো সমস্যা হবে না, এই জন্য আমরা লং লং ইউজ করি। তো এবার আমরা চাচ্ছি যে 1 থেকে n পর্যন্ত, তাহলে ফর, আচ্ছা, ইন্টিজার i ইকুয়ালস টু 1, এটা কি করলাম আমি, যে i এর মান 1 থেকে শুরু হবে, এই যে ইনিশিয়ালাইজেশন বলছিলাম,
হ্যাঁ, তো i তো আমার কি টাইপ সেটা ইনিশিয়ালাইজ করতে হবে। উপরে তুমি যদি করো, এখানে যদি লিখতা যে int i তাও হইতো। তাহলে আর এখানে ইন্টিজার দেওয়া লাগতো না। আমি যেহেতু উপরে ডিক্লেয়ার করিনি, তাই আমি এখানে দিলাম যে ইন্টিজার i। i এর টাইপটা ইন্টিজার। এই যে 1, 1 থেকে শুরু হবে। কত পর্যন্ত চলবে বলো তো? n পর্যন্ত। তার মানে i লেস দেন ইকুয়াল n এই পর্যন্ত চলবে। i প্লাস, প্লাস। বুঝতে পারছো? কারণ এই জায়গায় কন্ডিশন n এর পূর্ব মুহূর্ত মানে n সহ চলবে। আর কত করে বৃদ্ধি পাবে? আমি বলেছি ১, ২, ৩, ৪, ৫ এইভাবে যা যোগ করো। তার মানে ১, ১ করে বৃদ্ধি হবে। কেউ যদি চাইতো ১, ৩, ৫, ৭ তাহলে সে কত করে বৃদ্ধি করবে? ২ করে। তোমার যা ইচ্ছা সেইভাবে তুমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারো। এগুলো তো তোমার উপর ডিপেন্ড করতেছে। বাট সিনট্যাক্স এইটাই, হ্যাঁ? সিনট্যাক্স এটাই। আচ্ছা, এবার আমি দেখো এই যে লং, লং সাম, এখন সাম যদি আমি করি যে এইটা সাম ইকুয়ালস টু সাম প্লাস আমার তো এটাই করা লাগবে। কারণ কি? যে এমন একটা মেমোরি অ্যাড্রেস তৈরি করতে হবে যে মেমোরি অ্যাড্রেসে আগের যে ভ্যালুটা ওইটা থাকবে, আগের ভ্যালুর সাথে নতুন ভ্যালু এড হবে এইরকম। যে মনে করো ১ম এ আছে 0, 0 এর সাথে i এর মান আসলো 1, এই যে রাখলাম 1। এবার মেমোরি অ্যাড্রেসে 1 অলরেডি আছে। এবার 1 এর সাথে আবার i এর ভ্যালু আসলো 2, এই যে 2 যোগ করে এখন হয়েছে 3, 3 এর সাথে আবার নতুন একটা ভ্যালু আসছে 3। তার মানে আগে থেকে এইভাবে আমার কন্ডিশন দিয়েছে সাম ইকুয়ালস টু সাম প্লাস i, অর্থাৎ আগে যে ভ্যালুটা আছে ওর সাথে নতুন ভ্যালু i যোগ করব, বুঝছো? এবার যদি আমি সামকে আগে কোনো কিছু দিয়ে ইনিশিয়ালাইজ না করি, আমি জাস্ট এটা লিখলাম মনে করো সাম প্লাস ইকুয়াল i, ওই উপরে যে এই লাইনটা আর এটা একই, গতদিন আমি বোঝাইছি। তাহলে কি হবে দেখো, আমি এটা কি করলাম সাম ইকুয়াল টু সাম প্লাস i। এখন i এর ভ্যালু 1 এটা ঠিক আছে, বাট সাম এর ভ্যালু কি আমি এখানে কোনো কিছু ডিক্লেয়ার করছি? আমি জাস্ট লং লং সাম, অর্থাৎ সাম নামে একটা আমি ইন্টিজার লং লং টাইপের ইন্টিজার আমি ডিক্লেয়ার করেছি, যেখানে একটা মেমোরি অ্যাড্রেস তৈরি হয়েছে বাট সেখানে কোনো ভ্যালু নেই। তাহলে তুমি যোগ করলে এটা কি এরর দেখাবে না? এরর দেখাবে অবভিয়াসলি। কারণ তুমি সামের ভ্যালু ইনিশিয়ালাইজই করো নাই। আবার সামকে i দিয়ে যোগ করে ফেলছো। তাহলে তো হলো না। সামের অ্যাড্রেসে কি ভ্যালু আছে সেটা তো দিতে হবে। কিছু নেই মানে এখন গার্বেজ ভ্যালু আছে। এখন হচ্ছে প্রোগ্রাম তো উল্টাপাল্টা তোমার দেখাবে। কারণ ওখানে কি আছে? গার্বেজ ভ্যালু আছে। তুমি কোনো ভ্যালুই ইনিশিয়ালাইজ করে দাওনি মেমোরি অ্যাড্রেসে। তাহলে ইনিশিয়ালাইজ অবশ্যই করে দিতে হবে। তাহলে তুমি চাইলে এখানে এই যে লং লং সাম যখন ডিক্লেয়ার করছো তখন এই যে ইকুয়াল 0 দিতে পারো। যেহেতু সামের ভ্যালু 0 থাকলে এবার দেখো 0 যোগ i এর মান প্রথমে 1, তার মানে 0 যোগ 1 কত হয়? 1। সামের ভ্যালু 1, এই যে 1 হয়ে থাকলো, কোনো সমস্যা নেই। এবার আচ্ছা সাম প্লাস ইকুয়াল i। এবার আমি চাচ্ছি যে প্রিন্টটা এইভাবে হোক যে দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ, অর্থাৎ যখন একটা প্রিন্ট হবে তার পরে আর কি যোগ চিহ্নটা আসবে। আবার যখন কিন্তু লাস্টে দেখো লাস্টে যখন হচ্ছে 5, 5 এর পরে কিন্তু আবার যোগ চিহ্নটা দেওয়া যাবে না। কারণ 5 এর পরে আবার কি দিতে হবে? ইকুয়াল দিতে হবে। কি দিতে হবে? ইকুয়াল দিতে হবে। আচ্ছা, আচ্ছা 4 তারপরে 5 তারপরে ইকুয়াল এইরকম। তো আগে আমি সিম্পলি যোগটা দেখাই, তারপর তোমার এটা দেখাইতেছি। এটা দেখাচ্ছি, সমস্যা নেই। এখন সামের ভিতরে সব যোগফল আছে। এবার কতক্ষণ থাকবে দেখো এটা কিভাবে হচ্ছে। প্রথমে 1, i এর ভ্যালু 1 যোগ সামের ভ্যালু 0। তো সামের মধ্যে এই যে 1 রাখছি। তার মানে এই যে সাম, এটা হচ্ছে সাম, এটাও হচ্ছে i, এটা হচ্ছে সাম। তাহলে সামের ভ্যালু এখন কত? সামের ভ্যালু 1। এবার পরবর্তী ইটারেশন এই যে i প্লাস প্লাস। তাহলে i প্লাস প্লাস এই জায়গাটার কাজ কখন হয়? যখন সব কয়টা স্টেটমেন্ট কাজ হয়ে যাবে তখন বৃদ্ধি পাবে। অর্থাৎ লুপের শুরুতে যাওয়ার সময়, শুরুতে যাওয়ার আগ মুহূর্তে, আবার যখন লুপ স্টার্ট হবে তার আগ মুহূর্তে ইনক্রিমেন্টটা বা ডিক্রিমেন্টটা হয়। এখানে ইনক্রিমেন্টও করতে পারো, ডিক্রিমেন্টও করতে পারো, তোমার ইচ্ছা। বুঝছো? ডিক্রিমেন্ট কখন করবা? যখন i এর ভ্যালু মনে করো 10, 10 থেকে আমি 1 পর্যন্ত যোগ করতে চাচ্ছি। তাহলে 10, 9, 8, 7 উল্টা দিক থেকে। তাহলে তুমি এখানে এই যে i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করবা 10 দিয়ে। আর i এর মান তখন বিয়োগ বিয়োগ করতে করতে i মাইনাস মাইনাস অর্থাৎ একটা একটা করে বিয়োগ পাবে। তারপর তুমি মাইনাস i মাইনাস মাইনাস না দিয়ে তুমি 2 ও বিয়োগ করতে পারো। যেমন দেখো i প্লাস প্লাস না দিয়ে যদি আমি দিতাম ইকুয়াল i প্লাস ইকুয়াল 2, এটা মানে কি? এর ভ্যালু কত করে বাড়তেছে? 2 করে বাড়বে। আর কিচ্ছু না, সহজ জিনিস। আর প্লাস প্লাস দেওয়া মানে 1 করে বৃদ্ধি পাবে। এটাই। এবার দেখো
সাম ইকুয়ালস টু প্রথমে 1 হইলো, এবার দেখো i এর মান 1 বৃদ্ধি পেয়ে হয়েছে কত, এই প্লাস প্লাস মানে 2, i এর ভ্যালু হয়েছে 2, তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস i। সামের মান আগে থেকে ছিল 1, নতুন করে i এর ভ্যালু আসলো 2, নতুন সামের ভ্যালু 3, অর্থাৎ এখন 2 নাম্বার ইটারেশনে সামের ভ্যালু 3। আবার i এর মান বাড়াও, আবার i এর মান যদি বাড়াই তখন i এর মান হলো 3, i প্লাস প্লাস 3। এবার আগে সামের ভ্যালু ছিল 3, নতুন i এর ভ্যালু 3, নতুন সামের ভ্যালু 6, তার মানে এই 6 সামের মধ্যে আছে। কার মধ্যে আছে? এই সামের মধ্যে। আবার সামের ভ্যালু 6, এবার নতুন আবার i এর ভ্যালু 4, i এর ভ্যালু 4, আগেকার সামের ভ্যালু 6, নতুন সামের ভ্যালু 10, অর্থাৎ সামের মধ্যে এখন 10 আছে। আবার i এর মান যখন 5, 4 এর পর 5 হবে, এক করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, সামের ভ্যালু 10, নতুন i এর ভ্যালু 5, 10 আর 5 15, তারপর সামের নতুন ভ্যালু 15। এবার 5 এর পরে i এর মান বৃদ্ধি পেয়ে 6 হবে। বাট দেখো আমি বলেছি n এর মান মনে করে ইনপুট দিয়েছে 5, কত 5, কিন্তু i মানে 6, 6 লেস দেন ইকুয়াল কি 5, এটা তো মিথ্যা হয়ে গেল, মিথ্যা হয়ে গেল, অর্থাৎ লুপে ঢোকার আগেই কন্ডিশন চেক হয়। এবার মিথ্যা যে হয়েছে লুপের ভিতরে আর ঢুকবে না, সিম্পল। না ঢুকলে কি হবে? এক্সিকিউট হবে না, তার মানে লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হওয়ার পর কি করব, আমি জাস্ট সিম্পলি সামের ভ্যালুটা প্রিন্ট করব। তাহলে প্রিন্টএফ সাম ইকুয়াল পার্সেন্টেজ, দেখো সামের ভ্যালু এবার লং লং নিয়েছিলাম, এই জন্য আমার এলএলডি দিতে হবে, কতদিন দেখাইছিলাম এলএলডি কমা সাম কার মধ্যে আছে, এলএলডি এটা কার মধ্যে আছে, সামের মধ্যে আছে, এই সাম, এই তো শেষ। অর্থাৎ 1 থেকে n সংখ্যা যোগফল আমরা এইভাবে বের করতে পারি। এখন তুমি তোমার যে কোনো ধারা তুমি এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারো। আমি তো এত কোড করে দেওয়ার মতো সময় আমাদের নেই, কারণ অনেক ভিডিও হয়ে যাবে। তোমরা এবার নিজেরা চেষ্টা করো যে তোমরা যত ধারা আছে সেই ধারাগুলো নিজেরা নিজেরা এক্সিকিউট করার। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু এইটাই। হ্যাঁ, এবার ইটারেশনের কনসেপ্ট তুমি নিজের মতো করে দিতে পারো, কয়টা কয়টা করে বৃদ্ধি করবা সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। i প্লাস প্লাস মানে একটা করে বৃদ্ধি পাবে, i প্লাস ইকুয়াল 2 মানে 2 করে যোগ হবে i এর মান, i প্লাস ইকুয়াল 3 মানে 3 করে, i প্লাস ইকুয়াল 4 মানে 4 করে, আবার i মাইনাস মাইনাস 1 করে কমবে, i মাইনাস ইকুয়াল 2 2 করে কমবে, i মাইনাস ইকুয়াল 3 3 করে কমবে। এই তো সহজ জিনিস। আচ্ছা, এবার যদি আমরা আরো একটা কোড দেখাই দিই, যে হচ্ছে সাম অফ ইভেন নাম্বার, মনে করো সাম অফ ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা সমূহের যোগফলের কোডটা আমি লিখতে চাচ্ছি। এখন সেই আগের মতো যদি ইউজার ইনপুট দেয়, যে ইউজার মনে করো 1 ইনপুট দিল, কত না সরি মানে এইরকম, যে আমি চাচ্ছি n1 থেকে n2 এর মধ্যে যে কয়টা ইভেন নাম্বার আছে সেইগুলো আমি যোগ করব। কি আমার কোডের যে n1 আর n2 এই দুইটা নাম্বারই ইউজার দেবে ইনপুট, আমি এই n1 আর n2 এর মধ্যে যতগুলা ইভেন নাম্বার আছে সব যোগ করব। এবার ধরে নিলাম যে n1 ইউজার দিল 1 আর n2 দিল 10, তাহলে এর মধ্যে কি কি আছে দেখো তো, 2 4 6 8 10, বোঝা গেছে এইগুলা। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে এক যে ইনপুট দিয়েছে, তাহলে ইনিশিয়ালাইজ সবসময় কি i ইকুয়ালস টু n1 করে দিলে হবে? হবে না, হবে না। কারণ কি, কারণ i এর মান তো সে 1 ও দিতে পারে, 2 ও দিতে পারে, 3 ও দিতে পারে, অর্থাৎ জোড়ও দিতে পারে বিজোড়ও দিতে পারে। তার মানে i এর মান জোড় বিজোড় দুইটাই হতে পারে। তার মানে আমার এমন ভাবে ইনিশিয়ালাইজটা করতে হবে যাতে সবসময় জোড় থেকেই শুরু হয়। 1 দিলেও জোড় থেকে শুরু হবে, 2 দিলে 2 থেকেই শুরু হবে। এটার কন্ডিশন কেমন হতে পারে? একদম সিম্পল একটা কন্ডিশন, যে এইরকম যে i ইকুয়ালস টু n1 যোগ n1 পার্সেন্টেজ 2। এটা কিন্তু অনেক মজার জিনিস। দেখো n1 মানে যেটা সে ইনপুট দিয়েছে, মনে করো সে 1 ইনপুট দিল, কত 1, আচ্ছা 1 যোগ n1 পার্সেন্টেজ 2 বা মডুলাস 2, তাহলে 1 মডুলাস 2, তার মানে 2 কে 2 দিয়ে 1 কে ভাগ দাও, 2 শূন্য 0 ভাগশেষ 1, ভাগশেষ কত 1, তাহলে এই যে n1 পার্সেন্টেজ বা মডুলাস 2, এই যে n1 বা 1 মডুলাস 2, এটার উত্তর কিন্তু 1, উত্তর কত 1, এই 1 এর সাথে n1 যোগ, n1 ধরলাম 1, তাহলে 1 এর সাথে 1 যোগ হয়ে অটোমেটিক 2 হয়ে গেছে।
দেখছো? তার মানে আমরা ইনিশিয়ালাইজ এইভাবে যদি করি তাহলে বিজোড় সংখ্যা যদি সে দেয় n1 এর মান তাও আমার কাজ হয়ে যাবে। কারণ আমি বিজোড় সংখ্যার ক্ষেত্রে হ্যান্ডেল করে ফেলেছি, কোনো সমস্যা নেই। এবার আমি দেখি আমার এই যে স্টেটমেন্টটা এটা জোড় সংখ্যার জন্য কাজ করে কিনা। n1 যখন 2 দিই, দেখো n1 দিলাম 2, সেই ক্ষেত্রে 2 যোগ কি বলেছি n1 মডুলাস 2, 2% 2 বা 2 মডুলাস 2, দেখো তো 2 1 2 ভাগশেষ 0, তার মানে এটার মান 0। 2 যোগ 0 কত হয় 2। তার মানে আমি তো এটাই চাইছিলাম যে যদি ইভেন নাম্বার দেয় তাহলে ইভেন থেকেই শুরু হবে, আর অড দিলে এক যোগ হয়ে শুরু হবে। আমার দেখো এই লাইনটার মাধ্যমে ঠিকই আমার কাজ হয়ে গেছে, কিন্তু এইটুকু এখানে বোঝার, আর কিচ্ছু না। তাহলে আমি যদি কোডটা লেখার চেষ্টা করি, যে দুইটা ভ্যালু প্রথমে আমার নিতে হবে, ইন্ট মেইন। আচ্ছা, তাহলে দুইটা ভ্যালু নিব, ইন্ট n1 কমা n2, বোঝা গেছে? এবার আমি ইভেন নাম্বারের যোগফল যেহেতু নিব, তাহলে আবার যদি অনেক বড় বড় সংখ্যা দেয় সেই জন্য আমি লং লং নিই। সবসময় আমরা লং লং নিব, তোমাদের ইচ্ছা। তোমাদের অনেক বড় যোগফল দিবে না, তুমি ইন্ট সামও নিতে পারো, ইন্ট সামও নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সামের ভিতর অবশ্যই জিরো রেখে দিতে হবে ইনিশিয়ালাইজ, কারণ সামটাকে প্রথমেই আমরা যোগ করতেছি, তো ইনিশিয়ালাইজ ভ্যালু না দিলে তো সেটা গার্বেজ ভ্যালু হয়ে যাবে, তখন যোগ করতে যে ভুল ভালো উত্তর দেখাবে। তাহলে আমি এবার স্ক্যান করি বা ইউজার ইনপুট নেই, কি কি %d %d কমা and n1 কমা and n2, এই যে দুইটা ভ্যালু ইউজারের কাছ থেকে নিলাম। আর সামের ভ্যালু তো আমি জিরো রাখছি, কোনো সমস্যা নেই। এবার দেখো, তাহলে আমি এটা কি করতে পারি, একটা ফর লুপ চালাইতে পারি, যেহেতু ইটারেট হবে অনেক কয়টা সংখ্যার যোগফল। তাহলে ফর ইন্টিজার I ইকুয়ালস টু n1 যোগ n1 পার্সেন্টেজ 2, বোঝা গেছে? এটা হচ্ছে i এর ইনিশিয়ালাইজ ভ্যালু। i কত পর্যন্ত চলবে, দেখো n2। এখন এরকম একটা কেস চিন্তা করলাম যে এখানে 1 দিয়েছে আর এখানে 10 দিয়েছে, কোনো সমস্যা নেই। আবার এখানে 1 দিয়েছে, এখানে 11 দিয়েছে। তো আমি এখানে 1 দিক আর 2 দিক, এখানে 2 হোক বা 1 হোক, কোনো সমস্যা নেই আমার। কেন, আমি ইনিশিয়ালাইজটা কন্ট্রোল করতে পারছি। এবার জোড় সংখ্যা সবসময় কত করে বৃদ্ধি পাবে, যেহেতু জোড় সংখ্যা, তার মানে 2 4 6 এইভাবে, অর্থাৎ 2 2 করে গ্যাপ। তার মানে আমার বৃদ্ধি করতে হবে 2 2 করে। i এর মান কত করে বৃদ্ধি পাবে, 2 করে। তাহলে i 1 দিলেও ইনিশিয়ালাইজ হবে 2 দিয়ে, আর i 2 দিলে তো 2 দিয়েই হবে, কারণ n1 যদি 2 দিই, সাপোজ আরেকবার বলছি, n1 যদি 2 দিই বা জোড় সংখ্যা দিই, তাহলে তো ওখান থেকেই শুরু হবে। আর যদি আমি বিজোড় সংখ্যা দিই, তাহলে তার পরেরটা থেকে অটোমেটিক শুরু হয়ে যাবে। তার মানে অটোমেটিক জোড় সংখ্যা থেকে শুরু হবে, জোড় সংখ্যা থেকে শুরু হইতে হইতে যদি 10 থাকতো, তাহলে এই যে 10 পর্যন্ত চলতো। তার মানে 10 থাকলে এই যে লেস দেন অর ইকুয়াল দিতে হবে, কারণ 10 এর জন্য তো সত্য হতে হবে। লেস দেন দিলে কি হবে দেখো তো, 10 এর থেকে যদি ছোট দিই তাহলে কিন্তু 10 পর্যন্ত যাবে না। বাট যদি এখানে বিজোড় থাকে, 11 লেস দেন দিলে আমার সমস্যা নেই, লেস দেন অর ইকুয়াল দিলে সমস্যা নেই। কেন সমস্যা নেই বলতো, কারণ 11 কখনোই যোগ করে করে পাবো না আমি। এখানে একটা মজার জিনিস আছে যে 11ই কখনোই যোগ করে করে পাবো না জোড় সংখ্যার ক্ষেত্রে। কারণ কি, তুমি 2 পাচ্ছ বা 4 পাচ্ছ, যোগ করতে করতে 2 4 6 8 10 12 পাবা একবারে। 11 কখনোই পাবো না। তো 11 দিলে বা বিজোড় সংখ্যা দিলে আমার হেডেক হওয়ার কোনো চিন্তা নেই। কারণ 11 আমি কখনোই পাচ্ছি না। তার মানে লেস দেন অর ইকুয়াল দিতে হবে। ইকুয়ালটা এই জন্য দিতে হবে যে আমার 10 টাকে কাউন্ট করতে হবে। আর লেস দেন তো আগের গুলা ভ্যালুর জন্য, যে আগের ভ্যালু গুলা নিবে। আর ইকুয়ালটা দেওয়া লাগবে যে আমার 10 ও যেন কাউন্টে আসে, যদি কেউ 10 দেয়। আর 11 যদি দেয় কেউ n2, এখন তাও সমস্যা নেই, কারণ 11 পর্যন্ত তো 11 ইনক্লুড না, 11 তো জোড় না। আর 11 সমানও কখনো যাবে না। এই জন্য আমার বিজোড়ের ক্ষেত্রে কি বলছি হচ্ছে ইভেন নাম্বার আর অড নাম্বারের ক্ষেত্রে, অডের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, লাস্টে যাই হোক। তাহলে i লেস দেন ইকুয়াল n2, তাই তো, n2 পর্যন্ত চলবে। আর i এর মান কত করে বৃদ্ধি পাবে, i প্লাস ইকুয়াল টু 2 করে বৃদ্ধি পাবে। এবার সাম করো, যে সাম প্লাস ইকুয়াল i, সিম্পল।
এই যে ইভেন নাম্বারগুলো যোগ হইল। যোগ হইতেই থাকবে। প্রথমে মনে করো কেউ ১ দিয়েছে। তাহলে ১ দিল n1 এর মান ১। তাহলে ১ যোগ এখান থেকে পাবো আবার ১। এই যে ১ এখান থেকে পাবো ১, ২ টা যোগ হয়ে i এর মান হবে ২। এই যে ২। সামের ভ্যালু আগে থেকে 0 আছে। তাহলে 0 যোগ 2 সমান 2। এই যে সামের ভিতরে নতুন ভ্যালু ২। এবার ২ তারপরে আবার পাবা কত? ২ এর পরে পাবা এখানে i এর ভ্যালু দেখো। i প্লাস ইকুয়াল টু করেছো। তার মানে i এর ভ্যালু এখানে ইনিশিয়ালাইজ হয়েছে ২ দিয়ে। এই ১ আর ১ যোগ করে ২। ২ এর পরে ২ দিয়ে যোগ করছো। আবার লুপে ঢোকার সময় তাহলে i এর ভ্যালু তখন ৪। i এর ভ্যালু কত? ৪। তাহলে আগে ছিল সামের ভ্যালু ২, নতুন i এর ভ্যালু ৪, সামের নতুন ভ্যালু ৬। এইভাবে চলতেই থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণে n2 এর কাছে পৌঁছাচ্ছে। এবার লাস্টে প্রিন্ট করে দাও। printf পার্সেন্টেজ LLD, কমা সাম। সহজ। এই তো। এইভাবে আমরা করতে পারি। এবার অড নাম্বারটা তোমরা একটু চেষ্টা করতে পারো, বাট আমি বলে দিচ্ছি তাও দেখো। অডের ক্ষেত্রে কি হবে? অডের ক্ষেত্রে যেমন তুমি n1 যদি 1 দাও তাহলে তো ভাই কোনো সমস্যা নেই আমার। 1 দিলে কোনো সমস্যা হচ্ছে না, কারণ 1 থেকে শুরু হবে, কারণ অড হচ্ছে 1। বাট কেউ যদি n1 2 দেয়, n1 এর ভ্যালু 2 দেয়, তখন আমার শুরু করতে হবে কোথা থেকে বলো তো? 3 থেকে। কোথা থেকে? 3 থেকে। তাহলে আমি যদি এই কাজটা করি যে n1 প্লাস n1 পার্সেন্টেজ 2, তাহলে এটার ক্ষেত্রে আসলে কি হবে দেখো তো। আমি n1 1 থেকে দিয়েছি, যে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা, অর্থাৎ 1, 3, 5, 7, 9 এইগুলা যোগ করব, বুঝছো? এইগুলা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যেহেতু যোগ করব, তাহলে ইনিশিয়ালাইজ হচ্ছে 1। তাহলে আমি যদি i এর ভ্যালু এরকম দিতাম, তাহলে এখানে 1 যোগ কি হতো? 1 পার্সেন্টেজ 2, মানে এখান থেকে ওই যে 2 কে 1 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত আসে? 2 0 0 1। তার মানে এখান থেকে 1 পেয়ে 1 যোগ 1 2 হয়ে যাবে। তাহলে তো বিপদ। তার মানে উপরে এই কন্ডিশন দেওয়া যাবে না। কারণ i এর ভ্যালু তখন n1 যদি 1 দেয়, তখন 2 থেকে শুরু হয়ে 2 4 6 এগুলো প্রিন্ট হয়ে যাবে। তার মানে এইটা দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে? একটু বুদ্ধি খাটাও। বুদ্ধি খাটান এইটা, যে আগে এইটার ভ্যালু আসছিল কত? 1। 1 দিলে এখানে ভ্যালু পাচ্ছিলাম 1। এখন এটাতে নট করো। 1 কে যদি আমি নট করে দিই, নট 1, সরি, নট 1। এই যে নট 1, নট 1 মানে কি? 0। তাহলে তার সমস্যা নেই, যে 1 যোগ 0 তার মানে 1 ই থেকে গেল। তাহলে জাস্ট এই কন্ডিশনের সামনে এটা লাগাই দাও। n1 যোগ এই যে নট n1 পার্সেন্টেজ 2। তাহলে কি হচ্ছে? এই যে 1 যোগ নট 1 মানে 0 মানে 1। কত সুন্দর। এবার দেখো 1। এবার কেউ বলল না ভাই আমি 1 দিয়ে n1 দেব না, আমি 2 দিয়ে দেব, তখন কি আপনার কোড কাজ করবে? আমি দেখি আমার কোড কাজ করে কিনা। তাহলে n1 এর মান 2, n1 এর মান কত? 2 যোগ নট 2 পার্সেন্টেজ 2। দেখো তো 2 যোগ 2 পার্সেন্টেজ 2 বা 2 মডুলাস 2, 2 মডুলাস 2, 2 1 কে 2 শূন্য। তার মানে এইটার ভ্যালু শূন্য। শূন্যকে যদি নট করি তাহলে কত আসবে? 1। তবে 2 যোগ 1 মানে কত? 3। তার মানে 2 দিলেও আমার কাজ করতেছে আমার কোড, 1 দিলেও কাজ করতেছে। তার মানে আমার কোড ঠিক আছে। তার মানে উপরের কোডে জাস্ট অড করার জন্য এই সামনে একটা নট দিলাম, আর কন্ডিশন সব সেম। তাহলেই কিন্তু হয়ে যাবে সাম অফ অড নাম্বার। তোমরা এটা নিজেরা চেষ্টা করে দেখো। আচ্ছা, এবার আরেকটা জিনিস, যে দুইটা সংখ্যা যদি আমরা সুয়েপ করতে চাই, সেটার ক্ষেত্রে একটু নিয়মটা কি সেটা আমরা দেখি। এটা অনেক কাজে লাগে। মানে যদি কেউ সিএসসি নিয়ে পড়ো বা হচ্ছে সামনে প্রোগ্রামিং আরো করো, তখন তো এটা লাগবেই। তো জাস্ট ছোট একটা জিনিস একটু দেখাই দিচ্ছি, যে দুইটা সংখ্যা যদি সুয়েপ করতে চাই, অর্থাৎ মনে করো n1 আর n2। n1 মেমোরিতে আছে 3 আর n2 তে আছে 5। এখন আমি চাচ্ছি যে ভাই n1 এ যাবে 5 আর n2 তে যাবে 3, অর্থাৎ দুইটা সংখ্যা সোয়াপ করা, আর কিচ্ছু না। যে এর মেমোরি অ্যাড্রেসে ওই ভ্যালুটা আসবে, আর ওর মেমোরি অ্যাড্রেসে এই ভ্যালুটা যাবে। এটা তো এটা কি করা যায়? যায়। এটা করার জন্য জাস্ট নতুন আর একটা ভেরিয়েবল লাগবে, টেম্প। টেম্প মানে একটা আমার নাম, টেম্পোরারি একটা ভেরিয়েবল, মানে
তোমার ইচ্ছা, তুমি অন্য ভ্যারিয়েবলও দিতে পারো, সমস্যা নেই। তো টেম্প নামক যদি একটা নতুন ভ্যারিয়েবল নেই, তাহলে দেখো আমি যদি এই কাজটা করি যে টেম্পের মধ্যে টেম্পোরারির মধ্যে আমি n1 রেখে দিলাম। হ্যাঁ, n1 এর ভ্যালু টেম্পোরারি বা টেম্প নামক মেমোরি অ্যাড্রেসে রেখে দিয়েছি। এবার তুমি যদি n1 কে ম্যানিপুলেট করে দাও, চেঞ্জ করে দাও, কোনো সমস্যা আছে? না, কারণ n1 এর ভ্যালুটা টেম্পের মধ্যে রাখা আছে। এবার তুমি করলে কি, n1 এর মধ্যে n2 এর ভ্যালু দিয়ে দিলা। অর্থাৎ n2 যে ভ্যালু, অর্থাৎ দেখো n2 এর ভ্যালু কত, এখানে 5। অর্থাৎ তুমি করেছো কি যে n1 ওই জায়গায় এখন 5 দিয়ে দিয়েছো। এই লাইনটার মানে কিন্তু এইটাই যে n1 ইকুয়ালস টু n2, n2 যা ভ্যালু n1 এর মধ্যে দিয়ে দাও। অর্থাৎ n1 এর মধ্যে n2 এর ভ্যালু মনে করো এখানে 5, তাহলে 5 দিয়ে দিয়েছি। তাহলে n2 এর ভ্যালু কোথায় ফিরে পাবো? তাহলে n1 তো ওভাররাইড হয়ে গেছে। তাহলে n1 এর কাছে তো আর এই যে 3 সেটা নেই। তাহলে 3 কোথায় আছে? এই টেম্পের মধ্যে আছে। কারণ এই যে রেখে দিছিলাম যে n1 এর ভ্যালু টেম্পের মধ্যে রেখে দাও। তাহলে n2 এর ভ্যালু এই টেম্প থেকে পেয়ে যাবে। এই টেম্প থেকে পেয়ে যাবে। তার মানে n1 এর ভ্যালু এখন হয়ে গেল 5 আর n2 এর ভ্যালু হয়ে গেল 3। সহজ একটা সিম্পল জিনিস। ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরবর্তীতে জাস্ট কয়েকটা ফর লুপের ব্যবহার করে বিভিন্ন প্যাটার্ন প্রিন্ট করব। হ্যাঁ, তাহলে আমরা আজকে শেষ হয়ে যাবে, বেশি না, কয়েকটা প্যাটার্ন প্রিন্ট করে দেখবো যে আসলে ফর লুপের অনেক কাজ আমরা দেখবো, সমস্যা নেই, বাট হচ্ছে একটু আমরা প্যাটার্ন প্রিন্ট করার চেষ্টা করি। প্যাটার্ন বলতে আমরা বেশিরভাগ হচ্ছে তারা প্রিন্ট করার চেষ্টা করব, আর ভিনদেশী তারা, মানে তারাগুলো আমরা প্রিন্ট করার চেষ্টা করব। তো প্রথম প্যাটার্নটা এইরকম যে সিম্পল একটা প্যাটার্ন দিই তোমাদের প্রথমে, যে এই 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 আবার এই 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 প্যাটার্নটা তোমাদের বলছি যে প্রিন্ট করো। এখন কথা হচ্ছে যে এরকম কয়টা লাইন প্রিন্ট করতে হবে, এটা ইউজারের কাছ থেকে নিতে হবে। এখানে যেমন 3টা লাইন, প্রত্যেকটায় 3টা করে স্টার আছে, বাট 3টা লাইন এখন ইউজার দিবে, এটা ইউজারের কাছে ডিপেন্ড করতেছে যে সে কয়টা লাইন তারা প্রিন্ট করবে, বাট প্রত্যেকটা লাইনে 3টা করে স্টার লাগবে। একদম সিম্পল বেসিক, যে তুমি জাস্ট ইন্ট মেইন ইউজারের কাছ থেকে জাস্ট জিজ্ঞাসা করবা যে কয়টা লাইন, মানে কয়টা লাইন সে তারা প্রিন্ট করতে চাচ্ছে। তো আমার ইন্ট এন লাগবে, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড এন, ওকে, এমফাসাইজ এন। তো এন এর মধ্যে কয়টা সেটা দেওয়া আছে। এবার দেখো, ফর ইন্টিজার i equals to 1, i less than equal n, i plus plus, অর্থাৎ একটা একটা করে পরবর্তী লাইনে যাব। আচ্ছা, একটা লাইনে কি হচ্ছে, জাস্ট 3টা স্টার প্রিন্ট হচ্ছে, তার মানে প্রিন্ট এফ আমি এটা দিয়ে দিতে পারি। দেখো সুন্দর মতো, স্টার একটি স্পেস স্টার, আবার একটি স্পেস স্টার, ব্যাকস্ল্যাশ এন দিতে হবে কারণ পরবর্তী লাইনে যেতে হবে। এই এটা করলে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, এটা করলে কাজ হয়ে গেছে, অর্থাৎ স্টার স্পেস স্টার স্পেস স্টার ব্যাকস্ল্যাশ এন নতুন লাইনে গেল। অর্থাৎ আই যখন 1 তখন প্রিন্ট হবে এটা, আই যখন 2 তখন এটা। এই যে অটোমেটিক এখানে এই যে 2 হয়ে গেল, এখন 3। এখন ইউজার যদি এন এর মান 3 দিয়ে থাকে, তাহলে আই যখন 3 তখনও কিন্তু সত্য, কারণ 3 লেস দেন ইকুয়াল 3, কারণ এন এর মান কত দিয়েছি, এন এর মান মনে করো 3 দিয়েছি। তো একের জন্য সত্য, 1 লেস দেন ইকুয়াল 3, 2 লেস দেন ইকুয়াল 3, 3 লেস দেন ইকুয়াল 3, এটা সব কয়টার জন্য সত্য, আর 3 বার এরকম প্রিন্ট হবে। এই শেষ, তাই না? তো এটা সিম্পল একটা ছিল। এরকম যদি আমরা আরো একটা প্যাটার্ন দেখি, যে এটা যে স্টার, ওকে, স্টার, তারপর স্টার স্টার স্টার, বুঝতে পারছো? এবার আমি এইরকম একটা প্যাটার্ন চাচ্ছি, অর্থাৎ প্রথম লাইনে একটা তারা, দ্বিতীয় লাইনে 2টা তারা, তৃতীয় লাইনে 3টা তারা, চতুর্থ লাইনে 4টা তারা, পঞ্চম লাইনে 5টা তারা। প্রত্যেকটা তারার পর একটা স্পেস, প্রত্যেকটা তারার পরে একটা স্পেস জায়গা রাখবা, একটা ফাঁকা জায়গা। এই
তো এইটা আহামরি কোনো কঠিন কিছু না। তাহলে এইটা কয়টা এরকম লাইন থাকবে সেটা ইউজার জানে। ইউজারের কাছ থেকে নিবা যে কয়টা লাইন সে প্রিন্ট করতে চাচ্ছে। তাহলে আগের মতোই আমরা বলতে পারি যে ইন্ট মেইন, আচ্ছা ইন্টিজার n scanf %d, and n, এই যে n সংখ্যক নিলাম। এবার n সংখ্যক ইনপুট স্ক্যান করার পর আমরা দেখতে চাচ্ছি যে হচ্ছে লুপটা কেমনে চলবে। তাহলে লুপটা চালানো অনেক ইজি। দেখো ফর আমার এখানে ২টা লুপ লাগবে। কেন ২টা লুপ লাগবে? যে দেখো প্রথমত আমার একটা লাইন থেকে একটা লাইনে যাওয়ার জন্য এরকম ইটারেট করার জন্য একটা লুপ লাগবে। আর দ্বিতীয়ত আমার এই যে ১, ২, ২টা তারা, ৩টা তারা, ৪টা তারা, ৫টা তারা এইটা হ্যান্ডেল করার জন্য আরেকটা লুপ লাগবে। অর্থাৎ এখানে নেস্টেড লুপ ইউজ হবে। হ্যাঁ? নেস্টেড লুপ। অর্থাৎ লুপের মধ্যে লুপ। কঠিন কিছু না। জাস্ট দেখো এটা দেখলে বুঝতে পারবা। ফর ইন্ট i ইকুয়ালস টু মনে করো 1, i লেস দেন ইকুয়াল n, অর্থাৎ n পর্যন্ত চলবে। কত পর্যন্ত? n পর্যন্ত। ইউজারের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ প্রথম যে লুপটা এটার কাজ হচ্ছে জাস্ট একটা থেকে পরবর্তী লাইনে যাওয়া, আর কিচ্ছু না। একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়া। ওকে, i প্লাস প্লাস। একটা লাইন থেকে আরেকটা লাইনে গেলাম। আচ্ছা, প্রথম লাইনের কাজ কি? একটা তারা প্রিন্ট হবে। তাহলে প্রথম লাইনে যদি আমি এই কন্ডিশন দিই যে ফর ইন্টিজার j ইকুয়ালস টু 1, দেখো তো প্রথমে মানে কয়টা তারা প্রিন্ট হবে সেটা কার উপর ডিপেন্ড করতেছে? প্রথম লাইনে একটা তারা, দ্বিতীয় লাইনে ২টা তারা, তৃতীয় লাইনে ৩টা তারা। তার মানে কয়টা তারা প্রিন্ট হবে সেটা ডিপেন্ড করতেছে i এর উপরে। i এর ভ্যালু যদি 1 হয় তখন একটা তারা, i এর ভ্যালু যখন 2 হয় 2টা তারা, i এর ভ্যালু যদি 3 হয় 3টা তারা। তাহলে আমি যদি এই কন্ডিশন দিই যে লেস দেন ইকুয়াল i, তাহলেই কিন্তু হয়ে গেল। আর j প্লাস প্লাস, এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো, এবার আমি প্রিন্ট করলাম printf, এই যে স্টার মাঝখানে একটা স্পেস রাখছি, এই এই শেষ। তাহলে এইটার মানে হচ্ছে দেখো i এর মান যখন 1 তখন j ইকুয়ালস টু 1, j লেস দেন ইকুয়াল 1, তার মানে 1 লেস দেন ইকুয়াল 1, এটা তো সত্য। 1 লেস দেন ইকুয়াল 1, এটা সত্য। লেস দেন অথবা ইকুয়াল। তো সত্য যদি হয় তাহলে একটা স্টার প্রিন্ট হবে। এই যে প্রিন্ট হয়ে একটা ফাঁকা জায়গা তৈরি করলো। এরপর কি j প্লাস প্লাস, j এর মান হয়ে গেল কত? 2। j এর মান 2, তার মানে 2 লেস দেন ইকুয়াল কি আর তখন i থাকবে? i এর মান কত ধরছিলা প্রথমে? 1। মানে 2 লেস দেন ইকুয়াল তো 1 না। তার মানে এই লুপে আর ঢুকবে না। লুপ থেকে বের হয়ে যাবে। আবার ইনিশিয়ালাইজ লুপে চলে যাবে। আবার কোথায় যাবে? ইনিশিয়ালাইজ লুপে। আবার ইনিশিয়ালাইজ লুপে ঢোকার আগে i এর মান বৃদ্ধি পাবে। অর্থাৎ i এর মান তখন কত হবে? i এর মান 2 হবে। i এর মান কত হবে? 2 হবে। এবার দেখো i এর মান যেহেতু 2, কিন্তু আবার পরবর্তী লুপ শুরু হয়েছে কিন্তু int j equals to 1, কত থেকে? j equals to 1। কারণ তুমি j এর মান বাড়াইছো, ঠিক আছে, j এর মান ওখানে 2 হয়ে এই লুপ থেকে বের হয়ে গেছিল, কিন্তু এই লুপে যখন আবার ঢুকতেছে তখন তো আবার এই যে ইনিশিয়ালাইজ করা হয়েছে, যে লুপে ঢোকার শুরুতেই int j equals to 1। মানে এখান থেকে লুপে প্রবেশ করা, এটার ক্ষেত্রে j এর মান চেঞ্জ হবে, বাট যখন ওই লুপ থেকে একবার বের হয়ে যাবে তখন কিন্তু j এর ভ্যালু আবার ওই যে ইনিশিয়ালাইজ থেকে শুরু হবে। এখানে j এর ভ্যালু তোমার 2 হয়েছিল, ঠিক আছে, কিন্তু কিন্তু এই লুপে তো আর ঢুকিনি, আবার নতুন লুপ মানে আগের লুপে চলে গেছে। আগের লুপ থেকে আবার যখন এই লুপে প্রবেশ করবে তখন আবার এই ইনিশিয়ালাইজ ভ্যালু থেকেই শুরু হবে। তাহলে j ইকুয়ালস টু 1। এবার দেখো তো 1 লেস দেন ইকুয়াল i এর ভ্যালু কত? 2। হ্যাঁ, এটা সত্য। একটা তারা প্রিন্ট করো। আচ্ছা, এই তারাটা প্রিন্ট করতে হলে আমি কিন্তু এই লাইনে ছিলাম, এই লাইনে আসতে হবে। তার মানে এইখানে একটা প্রিন্টএফ \n দিতে হবে, অর্থাৎ একটা নতুন লাইন প্রিন্ট করতে হবে। তাহলে আমি পরবর্তী লাইনে চলে যাব। তাহলে এই পরবর্তী লাইনে যেতে পারবো, নাহলে যেতে পারবো না। আচ্ছা, আমি এই লুপের বাইরে যে আমরা নতুন একটা লাইনে গেলাম। এবার দেখো তো নতুন লাইনে যাওয়ার পর 1 লেস দেন ইকুয়াল টু একটা তারা প্রিন্ট j প্লাস প্লাস। এবার j এর মান 2, 2 লেস দেন ইকুয়াল টু, হ্যাঁ সত্য। তার মানে আবার একটা তারা প্রিন্ট। আচ্ছা দেখো, তাহলে এখানে ছিল 2 লেস দেন ইকুয়াল টু, তাহলে এই যে এটা হচ্ছে সত্য, তার মানে এটা প্রিন্ট হয়ে গেল, কোনো সমস্যা নেই। এবার যখন 3 লেস দেন ইকুয়াল টু, এটা কি সত্য? না, তখন আর প্রিন্ট হবে না। এই তো সহজ জিনিস। আবার যদি দেখো যে i এর ভ্যালু আবার বৃদ্ধি পাবে, i এর ভ্যালু এখন কত হবে? 3। 3 হলে এবার হচ্ছে একটা প্রিন্ট, 2টা প্রিন্ট, 3টা প্রিন্ট, এরকম 4 হলে 1টা 2টা 3টা 4টা, যদি 5 হয় 1 2 3
4 5 এই তো প্রিন্ট হয়ে গেল। সহজ একটা, বুঝছো? এইভাবে তো n এর মান যত তত পর্যন্ত এটা চলবে। এই এবার তোমাদের একটা বাসার কাজ দিচ্ছি যে এটা তোমরা করো যে 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 এটা হচ্ছে এরকম নেস্টেড লুপ ইউজ করে তোমরা করার চেষ্টা করো, বুঝছো? তো আরো অনেক প্যাটার্ন আছে, তোমরা নিজেদের মতো প্যাটার্ন তৈরি করে করতে পারো। আর আমি পারলে তোমাদেরকে দিয়ে দিবনি যে কয়েকটা কোশ্চেন যে এই ধরনের প্যাটার্ন প্রিন্ট করার চেষ্টা করো। আমরা ২ টা আজকে সিমুলেশন দেখার চেষ্টা করব যে আসলে এটা কাজ করতেছে কিনা, হ্যাঁ? তো আমরা আজকে আরেকটা দেখব, জাস্ট এটাই লাস্ট আমাদের, যে এই প্যাটার্নটা প্রিন্ট করার। আচ্ছা ওয়েট। এই এইরকম আমরা একটা প্যাটার্ন প্রিন্ট করব। এটা একটু কঠিন, বা হচ্ছে কঠিন না আসলে, একটু খেয়াল করলেই প্যাটার্নটা তাহলে বোঝা যায়। দেখো এখানে প্রথমত আমার স্পেস নিয়ে একটু ব্যাপার-স্যাপার আছে, যে প্রত্যেকটা তারার আগে কয়টা স্পেস হবে এটা একটু হ্যান্ডেল করা লাগবে, আর কয়টা তারা। তারা তো সেম, দেখো প্রথমে একটা ইটারেটে একটা তারা, ২ টায় ২ টা তারা, ৩ টায় ৩ টা, ৪ টায় ৪ টা, ৫ টায় ৫ টা। এটা নিয়ে সমস্যা নেই। যে কয়টা তারা প্রিন্ট হবে এটা হচ্ছে জাস্ট ইটারেশন এর উপর নির্ভর করছে, যে প্রথমবারে i এর মান 1 হলে একটা তারা, i এর মান 2 হলে ২ টা তারা, i এর মান ৩ হলে ৩ টা তারা, এবং প্রত্যেকটা তারার পরে একটা করে স্পেস জাস্ট। বাট হচ্ছে তারা শুরু হওয়ার আগে যে কয়টা স্পেস এইটা আমার একটু হ্যান্ডেল করা লাগবে, তাই না? অর্থাৎ ইসটা শুরু হওয়ার আগে কয়টা স্পেস ওইটা। তো আমরা দেখি যে n যদি ৫ হয়, ইউজার মনে করো এরকম ৫ টা লাইন প্রিন্ট করতেছে, n এর মান ৫ দিবে, সে যদি ১০ টা চায় ১০ দিবে। বাট আমি ৫ টার জন্য একটু কেসটা দেখি যে কেমন হচ্ছে। দেখো তো n যদি ৫ হয়, ৫ টা যদি হয় তাহলে এই প্রথম স্টারের আগে কয়টি স্পেস হবে টোটাল দেখো। এখান থেকে আমরা গুনতে পারি কিন্তু, এই যে এর আগ মুহূর্তে এই যে একটা স্পেস, এই একটা, ২ টা, ৩ টা, ৪ টা। তার মানে n এর মান যদি ৫ হয়, এই প্রথম স্টারের আগে ৪ টা স্পেস হবে। n এর মান যদি ৫ হয়, খেয়াল করছো যে এই বরাবর, একদম এই বরাবর, এই বরাবর, এই। তার মানে এর আগে কয়টা স্পেস আছে? এই একটা, এই একটা তারার জন্য একটা, ২ টা, এই একটা স্পেস ৩ টা, এই একটা তারার জন্য ৪ টা। তাহলে এই ৪ টা স্পেস, এই ৪ টা স্পেস যদি আমি আ করতে পারি, তাহলে ৪ টা স্পেস দিয়ে একটা তারা প্রিন্ট করলে কিন্তু হয়ে গেছে। আবার এটার ক্ষেত্রে একটা কম লাগবে, ৩ টা স্পেস। এটার ক্ষেত্রে ২ টা স্পেস, এটার ক্ষেত্রে একটা স্পেস, এটার ক্ষেত্রে স্পেসই লাগবে না। অর্থাৎ দেখো এটার ক্ষেত্রে ৪ টা স্পেস লাগবে সামনে, এটার ক্ষেত্রে ৩ টা স্পেস, এটার ক্ষেত্রে ২ টা স্পেস, এটার ক্ষেত্রে একটা স্পেস জাস্ট। আর এটার আগে কোনো স্পেসই লাগবে না। তার মানে এই যে স্পেস সংখ্যার একটা প্যাটার্ন আছে, যে প্রথমটার জন্য ৪ টা, তারপরের জন্য ৩ টা, ২ টা, ১ টা, তারপরে নেই। তার মানে এই যে স্পেস কন্ট্রোল করতে পারি। আর তারা তো আমি ইটারেশন এর মাধ্যমে কমপ্লিট করতে পারি, যে প্রথমে একটা তারা, তারপর ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা তারা। এই তো আমি কনসেপ্ট বুঝে গেছি। আচ্ছা তাহলে কি হলো, যে আমরা দেখি যে কেমনে করা যায় এটা, যে ইন্ট মেইন। ওকে, তো প্রথমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিই যে কয় লাইন সেটা এটা করতে চাচ্ছে, তার মানে ইন্টিজার n। ওকে, স্ক্যান করি সেটা স্ক্যান f %d কমা and n। আচ্ছা নিলাম। এবার প্রথম কাজ হচ্ছে আমার ইটারেট করা, অর্থাৎ ৫ টা লাইন ৫ টা হোক ১০ টা হোক আমার ইটারেশন করতে হবে। যেমন ফর ইন্টিজার i equals to 1, i less than equal n, i প্লাস প্লাস, সিম্পল। অর্থাৎ ৫ টা ৫ বার আমার হচ্ছে ইটারেট করতে হবে, কারণ এই যে ৫ টা লাইন তো যেতে হবে আমার, তার মানে ৫ বার ইটারেট করতে হবে। এর জন্য আমি জাস্ট এই সিম্পল এটা লিখলাম। এবার দেখো আমি প্রথমে স্পেসটা হচ্ছে কনসিডার করি, যে স্পেস কিভাবে করা যায়। তাহলে ফর ইন্টিজার জে, জে ইকুয়ালস টু, মনে করো হচ্ছে দিলাম হচ্ছে কত দেওয়া যায়, 1 দিলাম, এবং এখানে দিলাম যে জে লেস দেন n মাইনাস আই। অর্থাৎ এটা কি, দেখো n এর মান যদি ৫ হয়, তাহলে আমার
স্পেস 4 টা প্রিন্ট হতে হবে, অর্থাৎ 4 বার এটা 4 টা স্পেস হতে হবে, তাই না? n এর মান যদি 5 হয় তাহলে কয়টা স্পেস আমার সামনে প্রিন্ট হতে হবে? 4 টা স্পেস। তাহলে j equals to 1, j less than n minus I, তার মানে j less than 5 মাইনাস i এর মান তো 1 ধরেছি, তাহলে 5 মাইনাস 1 4, তাহলে j less than 4 মানে 1 2 3 তিনটা হবে, তার মানে হচ্ছে না। তার মানে j যদি আমি 0 থেকে ইনিশিয়ালাইজ করি তাহলে কি হচ্ছে? দেখো j যদি আমি 0 থেকে ইনিশিয়ালাইজ করি 0, তাহলে কিন্তু হচ্ছে যে 0 1 2 3, এই যে 4 বার আমার চলছে। 4 বার চলা মানে কি হয়? 4 টা স্পেস একটা একটা করে, এই তো। তার মানে প্রিন্টএফ এই যে একটা স্পেস জাস্ট সুন্দর করে। আচ্ছা, এই ফর এর কাজ শেষ। এবার একটা ফর লুপ আমি স্পেসের জন্য করলাম, যে দেখো পরবর্তীতে যে যখন 1 হয়ে যাবে n এর মান তখন কিন্তু 2 হয়ে যাবে। মানে সরি, যে যখন 1, যে যখন 1 তারপর তখনও চলবে, মানে 0 এর জন্য চলবে 1 2, n এর মান কত? n এর মান হচ্ছে তোমার 5 দিয়েছি, তার মানে 0 1 2 3, এই। তার মানে 4 টা স্পেস সুন্দর মতো প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হওয়ার পরের কাজ কি? স্টার প্রিন্ট করা। তার মানে আমার স্টার প্রিন্ট করতে কয়টা করে হচ্ছে দেখো তো, এক নাম্বার লাইনে একটা, 2 নাম্বারে 2টা, 3 নাম্বার লাইনে 3টা। তার মানে এটাও আমার লুপের মাধ্যমে হ্যান্ডেল করতে হবে। তাহলে ইন্ট আরেকটা ভেরিয়েবল আমি কে ইকুয়ালস টু মনে করো দিলাম হচ্ছে 0, কে লেস দেন n, অর্থাৎ n এর থেকে 1 কম, তার মানে 0 1 2 3 4, এই। এবার কে লেস দেন n দিলে কি হবে? তাহলে তো প্রথমেই 5টা প্রিন্ট হয়ে যাবে। আমি চাচ্ছি i এর মান যত সে কয়টা প্রিন্ট হোক। তাহলে কে লেস দেন কি দিতে হবে? i দিতে হবে। বুঝেছো? এই যে কে লেস দেন i, তারপরে কে প্লাস প্লাস, এই। অর্থাৎ 0, তার মানে 0 লেস দেন কত? 1, 0 লেস দেন 1 মানে একটা স্টার প্রিন্ট হয়ে যাবে সুন্দর মতো। আমার প্রথম লাইনে তো একটা স্টারই প্রিন্ট করার দরকার। প্রিন্টএফ এই জাস্ট স্টার। এই যে একটা স্পেস রাখলাম স্টারের পরে, প্রত্যেকটা স্টারের পরে কিন্তু একটা করে স্পেস আছে। এই, তারপরে হচ্ছে আমরা শেষ করলাম, এই। তারপর ফর লুপ শেষ করি, তারপর মেইন শেষ করি। এই যে ফর লুপের এটা শেষ, এটা শেষ। এই ফর লুপের এটা হচ্ছে এই ফর লুপ বড় ফর লুপের জন্য বা মেইন ফর লুপের জন্য, আর এই দুটো তো নেস্টেড। আর একেবারে বাইরে হচ্ছে আরেকটা দিয়ে দিলে হচ্ছে মেইনের এটা, এই। এবার তুমি দেখো যেকোনো ভ্যালু, যেকোনো ইয়ের জন্য কাজ করবে এটা। এটা নিয়ে তোমরা একবার চিন্তা করো তাহলেই কিন্তু বুঝে যাবা যে এটা আসলে হচ্ছেটা কি। যে স্পেসটা কন্ট্রোল হচ্ছে এইভাবে, যে প্রথমে 4টা 3টা 2টা, এই জন্য আমি i দিয়ে বিয়োগ করছি, যে i যখন 1 তখন থাকবে j এর মান, j লেস দেন, দেখো 0 থেকে শুরু হয়েছে, j লেস দেন n মাইনাস i, n এর মান মনে করো 5, n ইকুয়ালস টু 5, তাহলে 5 মাইনাস 1, j লেস দেন 4। এবার i এর মান যখন 2 হয়ে যাবে তাহলে n মাইনাস i, তার মানে 5 মাইনাস 2, তার মানে j লেস দেন তখন 3 হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে দেখো। তারপরে i এ যখন 3 হবে তখন j লেস দেন, i এর মান যখন 3, তার মানে n মাইনাস 3, 5 মাইনাস 3 মানে 2, মানে 0 আর 1। এটার ক্ষেত্রে 0 1 2, এটার ক্ষেত্রে 0 1 2 3, এই তো সহজ জিনিস। তার মানে এইভাবে আমরা স্পেসটা কন্ট্রোল করতে পারি। আর স্টার যেটা সেটা তো i দিয়েই হচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে, i এর মান যত সে কয়টা, i এর মান যত সে কয়টা স্টার প্রিন্ট হবে। এখন একটা জিনিস মিসিং হয়েছে, পরবর্তী লাইনে যেতে হলে আমার একটা প্রিন্ট নিউ লাইন লাগবে, তাই না? তাহলে দেখো এই লুপ শেষ, এই লুপ শেষ, তার মানে এখানে আমরা নিউ লাইন দিতে পারি একটা, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন, নাইলে কিন্তু নিউ লাইনে যাবে না, এরপর আবার আগের মতো কাজ হবে। এই তো সিম্পল একটা কোড। তো এটা যদি আমরা একটু দেখি, যে দেখো এখানে আমরা একটু বড় করার চেষ্টা করি, আমরা সেম কোডই লিখছি এখানে। তো এই কোডটা লেখার পর আমরা যদি এখন প্রিন্ট করতে চাই যে n ইকুয়ালস টু 5, তাহলে প্রিন্ট করলে আমরা দেখি যে কেমন হয়। এই যে প্রিন্ট হচ্ছে, দেখছো? এই যে আমরা যেমন চাইছিলাম তেমনই কিন্তু হয়েছে। আবার যদি n ইকুয়ালস টু যদি 10 দিই, এই যে n ইকুয়ালস টু 10 দিলাম, সেই ক্ষেত্রে আবার আমরা প্রিন্ট করে দেখি। আমি এটা জাস্ট দিয়ে দিয়েছি, আমি আর স্ক্যান করিনি, n এর মান আমরা দিয়ে দিচ্ছি, এই দেখছো? এটা হচ্ছে 10 এর জন্য। তার মানে আমাদের কোড ঠিক আছে, সমস্যা নেই। তারপরে যদি আমরা ওকে
আরো একটা দেখি যে ১ম এ যেটা দেখছিলাম আমরা, দেখো। তো এইটা যদি আমরা রান করি, এই যে দেখা যাচ্ছে কিনা? এই যে এটা প্রিন্ট হয়ে গেল। n equals to যদি ১০ দেই, তোমরা নিজেরাও এগুলা লিখে রান করে নিজেদের মতো দেখবা। এই যে দেখছো? এটা প্রিন্ট হয়ে গেল। ওকে। আশা করি ক্লাস সব বোঝা গেছে। যদি বোঝা না গিয়ে থাকে তো আমাদের কাছে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে। আ তো কোনো ভুল হচ্ছে যদি মানে কোনো কোয়ারি থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করো, কোনো সমস্যা নেই। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে পারি। আল্লাহ হাফেজ।